নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৮৬তম অংশ। পুজোর পর কলেজের বার্ষিক উৎসব হতো, বক্তৃতা, ভোজ, নাটক। আমরা তেল দিয়ে, কাঠকয়লা দিয়ে গোপটো পেকে কেউ কেউ পুরুষ সাজতাম, চমৎকার দেখাতো। মালকোচা দিয়ে বেনারসি শাড়ি পরতাম, মাথায় কার্ডবোর্ডের ওপর সোনালি কাগজ ছেটে শিরস্ত্রাণ বানাতাম। কাঠের তলোয়ার হাতে নিয়ে সে এক ভয়াবহ কাণ্ড করে তুলতাম। তবে সেই তেল, কাঠকয়লার গোফের দাগ তুলতে ১ মাস লাগত। সে তো আগেও বলেছি। নাটক হতো সর্বদা দ্বিজেন্দ্রলালের। সেই সময় লক্ষ্য করেছিলাম একমাত্র সীতার সংলাপ আগাগোড়া কাব্যে। সে সময় ডায়াসেশন কলেজের সব মেয়েদের নখাগ্রে থাকতেন দ্বিজেন্দ্রলাল। সেও তো কম লাভ নয়। সে বছরও শাহজাহান মঞ্চস্থ করা হবে বলে মহড়া আরম্ভ হয়েছিল। এমন সময় দিদির, আমার দুজনারই পা ফুলতে শুরু করলো। তখন কলকাতায় সংক্রামকভাবে বেরি হচ্ছিল। আসলে বেরি নয়, ও রোগকে বলে এপিডেমিক ড্রপসি। সেই হলো, বহু লোক মরেও গেল। এমনি কোনো লক্ষণ নেই, শুধু অল্প অল্প পা ফোলা। তারপর যখন তখন হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে ঝপাঝপ কত লোক যে মরল তার ঠিক নেই। ডাক্তাররা হকচকিয়ে গেলেন। এ ধরনের মহামারীর কোনো অভিজ্ঞতা ছিল না তাদের। কেউ বলল সর্ষের তেল খেলে হয়, কেউ বলল চাল খেলে হয়। প্রথমে একক বাড়ির সকলের, তারপর গোটা গোটা পাড়ার। আমাদের বাড়িতেও ডাক্তার এলেন, চিত্তরঞ্জন দাশের আত্মীয় খগেন ঘোষ। পরীক্ষা করে বললেন সেজ ভাই অমিয়র আর অশোকের ছাড়া সকলের বেরি। এক্ষুনি কলকাতার বাইরে চলে যেতে হবে দীর্ঘকালের জন্য। সর্ষের তেল বন্ধ, ভাত বন্ধ। যে এই নিয়ম মেনে চলছে সেই নাকি ৭ দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। মনে হয় না একজনের লোকের কাছ থেকে আরেকজনের রোগ সংক্রমণ হয়। এর নিশ্চয়ই খাওয়া দাওয়া থেকে হয়। তাই স্থির হলো আমি থাকবো বাবার আপিসের আমাদের সেই প্রফুল্ল কাকাবাবুর কাছে, অশোক থাকবে সুন্দর জ্যাঠামশায়ের বাড়ি। বাড়ির ওপর তলায় তালা চাবি দেওয়া হবে। একতলায় ২জন চাকর থাকবে। রাতবার লোকেরও পা ফুলছে, সে আমাদের সঙ্গে চেঞ্জে যাবে। কিন্তু যাওয়া হবে কোথায়? ঠিক হলো যাব গিরিডিতে। সেখানকার হাওয়া গায়ে লাগলেই রোগ পালায়, কুয়োর জল খেলেই বেজায় খিদে হয়। ১ টাকায় 10টা মুরগি পাওয়া যায়। সেখানে গেলে মরা মানুষ জ্যান্ত হয়ে ওঠে। এই ধরনের সব কথা গগন দাদামশাই বাবাকে বলেছিলেন। তার বাড়ি আছে গিরিডিতে। সে বাড়ি যেন বাবা নিজের বাড়ি মনে করেন। এই বলে ১ গোছ চাবি বাবার হাতে তুলে দিলেন। বাবা অবাক হয়ে বলেছিলেন, মামা অনেকে কিন্তু এ রোগে ভয় পায়, বলে ছোঁয়াচে। গগন দাদামশাই কথাটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তাই না? আরও কিছু, সর্ষের তেল খেলে হয়। তোরা ওখানে থাকগে, শীত পড়লে গিন্নি আর আমিও যাব। একটা ঘর বন্ধ থাকে, তোদের অসুবিধা হবে না তো? এই রকম মানুষ ছিলেন অমল হোমের বাবা গগনচন্দ্র হোম এবং তার স্ত্রী। তাদের হৃদয় ও বাড়ির দরজা অনাত্মীয়দের জন্য খোলা থাকত। অবশ্যই গগন দাদামশাই নিজেকে এক মুহূর্তের জন্যও অনাত্মীয় ভাবতেন না। এর আগেও বলেছি, মৃত্যুকালে বাবাকে আর ছোট জ্যাঠামশাইকে তার জন্য হবিষ্যি করতে বলে গেছিলেন এবং বাবারা তাই করেছিলেন। বারগান্ডায় তাদের বাড়িটি চোখের সামনে ভাসে। সামনে বারান্দা, পেছনে বাঁধানো উঠোন, পাঁচিল দিয়ে ঘেরা। ছিচকে চোরের ভয়ে। বড় গরিব ছিল ওখানকার লোক। আতা গাছ, পেয়ারা গাছ, খড়খড়ে শুকনো, কিন্তু কেমন একটা হাসি খুশি ভাব। ঘিয়ে আর তিলের তেলে রান্না হতো, তাতে কোনো অসুবিধা হতো না। অসুবিধা হতো ভাতের বদলে আটার রুটি খেতে হতো বলে। বেজায় খারাপ লাগতো। অন্য জিনিস যা হয় তাতে আমি খুশি থাকতাম, কিন্তু দুপুরে একটু ঝোল ভাত না হলেই নয়। নিরামিষ ঝোলেও আপত্তি নেই, তার সঙ্গে 4টে আতপ চালের ভাত চাই। আর সেই জিনিসটিই বন্ধ। তবে মিষ্টিওয়ালা আসতো, ক্ষীরের পুর দেওয়া রসগোল্লা আর বড় বড় প্যারা নিয়ে। কিন্তু ভাতের দুঃখ না যাওয়া পর্যন্ত কোনো সুখকেই সুখ বলে মনে হতো না। সুখের বিষয়, 10 দিন বাদে ঢেকি ছাটা চালের ভাত খাবার অনুমতি পাওয়া গেল। লাল লাল, একটু মোটা, একটু কর্কশ ঢেকি ছাটা চালের ভাত। স্বাদের আর পুষ্টির দিক থেকে তুলনা হয় না। খেতাম হয়তো 1 ছটাক,
কিন্তু তাতে সারাদিনের মেজাজ গেল বদলে। সেকালে সাঁওতাল পরগনার এইসব জায়গার কত আদর ছিল। কি সুন্দর জায়গা, চারদিকে শালবন, ছোট ছোট টিলা, উশ্রী নদী, ফলের বাগান, ঠান্ডা শুকনো হাওয়া। তবে গরমের সময় নাকি মেজায় গরম। দূরে দূরে অভ্রের খনি, কয়লার খনি। মোটর রাস্তা ছিল, বন্ধুবান্ধবদের যাওয়া আসা ছিল। বারগানটাকে একটা ব্রাহ্মপাড়া বলা যেত। ও বাড়ির সামনে বুলাদার জ্যাঠামশাই সুবোধচন্দ্র মহলানবিশের বাড়ি। তার এদিকে প্রখ্যাত শিশু সাহিত্যিক যোগীন সরকারের বাড়ি। তার আবার আকার গোল গোল, নামও গোলকুঠি কি ওই ধরনের কিছু। ছুটিতে বারগানটা গম গম করত। আমরা যখন গেছিলাম তখন বেশি লোক ছিল না। তবে অনতি দূরে মাকাটপুরে আমার সোনা পিসিমাদের বাড়ি রোজভিলা। তার একটা বড় বৈশিষ্ট্য যে একটিও গোলাপ গাছ ছিল না। গোলাপ গাছ না থাকলেও পিসিমা ছিলেন, ছোট ছোট ছেলেমেয়েরা কয়েকজন ছিল, আর ছিল মুকুলদা এবং তার মোটর সাইকেল। মুকুলদার কথা আগেও বলেছি। আজ পর্যন্ত সবাই মুকুল বসুকে চেনে। ৭৭ বছর বয়সেও সে সিনেমার ছবি তোলার কাজে অক্লান্তভাবে খেটে যাচ্ছে। ছবি তোলার রাজা সে। মজারও বটে। এক ঘর রুগ্ন ভাই বোনকে নিয়ে জাঁকিয়ে বসত।